অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নন মেজর রসায়ন 1 ক্লাসে সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় অধ্যায় 2 পরমাণুর গঠন। পরমাণুর গঠন সম্পর্কে আমরা আলোচনা করব হুন্ডের নীতি নিয়ে। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি? হুন্ডের নীতির ব্যাখ্যাটা আজকে আমরা জানার চেষ্টা করব এবং কোন মৌল হুন্ডের নীতি বা সব মৌল হুন্ডের নীতি মেনে চলে কিনা সেটা সম্পর্কে জানারও চেষ্টা করব। তো হুন্ডের নীতি কি? বিজ্ঞানী হুন্ড তার নাম অনুসারেই এই নীতিটার নামকরণ করা হয়েছে। বিজ্ঞানী হুন্ড বলতে চেয়েছেন যে একই বা সমশক্তি সম্পন্ন যে সকল অরবিটাল থাকে সেই সকল অরবিটালে সমান সংখ্যক বিজোড় ইলেকট্রন অবস্থান করে। একেবারে সহজ বাংলার কথা আমরা যদি একটু বাংলায় বোঝার এটা চেষ্টা করি বা আমাদের নিজেদের ভাষায় বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টা হবে এরকম যে আমরা যখন বাসায় খাবার খাইতে দেই কাউকে, কোনো মেহমান আসলে কি করি? প্রথমে আমরা দেখা যাচ্ছে ভাত দেই, ভাত দেওয়ার পরে সেটা সে খাইতে থাকে, সেটা খাওয়ার পরে তারপরে যার অতিরিক্ত দরকার হয় সে কিন্তু চেয়ে নেয় বা আমরা তাকে দিয়ে থাকি। তো একইভাবে যে সকল অরবিটাল সমান শক্তি সম্পন্ন, একই শক্তি সম্পন্ন, তাদের ভিতরে প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে, অর্থাৎ বিজোড়ভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। পরবর্তীতে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে সেই এক্সট্রা ইলেকট্রনগুলো এক একটা অরবিটালে ভাগ করে নেবে। তো এভাবেই এটা হচ্ছে হুন্ডের নীতি। তো হুন্ডের নীতি সম্পর্কে আমাদের আলোচনাটা আমরা একটু বোঝার চেষ্টা করি একটা উদাহরণের মাধ্যমে। উদাহরণটা হচ্ছে, আমি যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, তো আমরা দেখতে পারি যে নাইট্রোজেন 7 1s2 2s2 2p3। এখন এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, আমরা কিন্তু জানি এটা। এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকে, কিন্তু এই পি অরবিটালের ক্ষেত্রে 3টা উপশক্তি স্তর যাকে বলে সেটা আছে। উপশক্তি স্তর পি এর ক্ষেত্রে 3টা অক্ষ বরাবর আমি যদি এটা এক্স ওয়াই এবং জেড অক্ষ বলি, এই জেড অক্ষ, এই 3টা অক্ষ বরাবর ইলেকট্রন সমূহ অবস্থান করতে পারে, অর্থাৎ ত্রিমাত্রিকভাবে তারা বিন্যস্ত হয়ে থাকে। এখন এই পি অরবিটালকে 3টা অক্ষের প্রেক্ষিতে পি এক্স, পি ওয়াই, পি জেড এই 3 ভাগে ভাগ করা হয়েছে। তো আমি পি অরবিটালকে এভাবে 3টা ভাগে ভাগ করতে পারি, যেখানে প্রতিটায় 2টা করে মোট 6টা ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা মোট 6টি থাকতে পারে এবং প্রত্যেকটাই সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকতে পারে। এখন এরা কিন্তু এই যে পি এক্স, পি ওয়াই এবং পি জেড এরা সমশক্তি সম্পন্ন, অর্থাৎ একই শক্তি সম্পন্ন হওয়ার ফলে এই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা হবে ঠিক এরকম। আমরা যদি হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে 1s এর জন্য আমরা একটা ঘর রাখলাম, 2s এর জন্য একটা ঘর রাখলাম এবং 2p এর জন্য একটা ঘর রাখবো। তো 2p এর জন্য একটা ঘর রাখবো, কিন্তু সেই ঘরের ভিতরে আবার 3টা ঘর থাকবে, যেখানে 6টা ইলেকট্রন অবস্থান করবে প্রত্যেকটা ঘরে। এটা পি অরবিটাল, এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড। এই 2টা নিয়ে আমার তেমন কোনো ঝামেলা নাই। এখানে 2টা ইলেকট্রন থাকবে এবং তারা বিপরীতমুখী থাকবে। এখানে হুন্ডের নীতিতে আরো একটা কথা বলা আছে, তারা বিপরীতমুখী থাকে। একই শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে তারা বিপরীতমুখী। আর যখন একই শক্তি সম্পন্ন এক একটা অরবিটাল ইলেকট্রন আমি বিজোড় অবস্থানে দেব, তারা সব সময় একই দিক থাকবে, একই ঘূর্ণন থাকবে, স্পিন তাদের একই হবে। অর্থাৎ আমি এখানে 3টা ইলেকট্রন আছে আমার পি অরবিটালে, এখানে একটা ইলেকট্রন দিলাম, তো আমার এটা আমি একটা দিক দিয়েছি, এদিকে ঘুরে আছে, একটা বাম দিকে আছে, তো এটা বাম দিকে দিয়েছি। এরপরে আরেকটা ইলেকট্রন দিলাম এখানে, আমি এই ইলেকট্রনটা এখানে দিতে পারতাম, কিন্তু ওখানে দিতে পারবো না হুন্ডের নীতিতে, কারণ এখানে যদি দেই এরা সমশক্তি সম্পন্ন সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থানে থাকবে। তো আমি এখানে কিন্তু এটাকে দিতে পারবো না, আমাকে দিতে হবে এটাই। কেন দিতে হবে? কারণ এখানে দিলে একটা বিজোড় হয়ে যাবে, কিন্তু 2টা ইলেকট্রন তো 2টা বিজোড় অবস্থানে থাকতে পারে, তাহলে আমি কেন একটা জোড়া গঠন করে দেব? ঠিক একইভাবে 3 নম্বর যে ইলেকট্রন সেটাও এখানে থাকবে এবং দিকটা একই দিকে হবে, অর্থাৎ 3টার দিক একই হবে। এবার আমার যদি এক্সট্রা কোনো ইলেকট্রন থাকে, এই 3টার যে কোনো একটাই দিতে পারি, তবে আমরা সচরাচর
এই প্রথমটাই দিয়ে শুরু করি, পি এক্স এ, তারপর পি ওয়াই, তারপর পি জেড। আমরা বর্ণমালা অনুসারে এগুলোকে সাজিয়ে থাকি, তবে যে কোনো একটা দিলেই হবে এক্সট্রা ইলেকট্রন। এক্সট্রা ইলেকট্রন থাকলে যেমন আমি যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করি, অক্সিজেন এর 8, তাহলে 1s2 2s2 2p4, এখানে 4টা ইলেকট্রন আছে। তো আমার 3টা ইলেকট্রন এই একইভাবে বিন্যস্ত হবে, হওয়ার ফলে আমার যে এক্সট্রা আরেকটা ইলেকট্রন এখানে 4টা আছে, সেটা কিন্তু এখানে এভাবে বিপরীতমুখী হয়ে অবস্থান করবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের ক্ষেত্রে 3টা বিজোড় ইলেকট্রন আছে নাইট্রোজেনের ক্ষেত্রে, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু আবার 2টা, অক্সিজেনের ক্ষেত্রে 2টা বিজোড় ইলেকট্রন রয়েছে। তো এভাবে ইলেকট্রন সমূহ বিন্যস্ত হয়ে থাকে। এখন আমাদের প্রশ্নে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফসফরাস হুন্ডের নীতি মেনে চলে ব্যাখ্যা করো। এটা ফসফরাস না, অন্য যে কোনো মৌল আসতে পারে যে হুন্ডের নীতি মেনে চলে। প্রত্যেকটা মৌলই হুন্ডের নীতি মেনে চলে। তারা প্রথমে সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থানে থাকে, পরবর্তীতে তারা জোড়া গঠন করে। তো আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা দেখব। ফসফরাসকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং এর পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা 15। এখন এই ফসফরাসের ইলেকট্রন বিন্যাস, যেহেতু ইলেকট্রন 15টা আছে, ইলেকট্রনটা কিভাবে বিন্যস্ত হবে? 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে দেখতে পাচ্ছি আমার 15টা ইলেকট্রন, ফসফরাসের ক্ষেত্রে যে 15টা ইলেকট্রন সেটা কিন্তু বিন্যস্ত আমি সাজিয়ে ফেলেছি। এখন আমাদের উপশক্তি স্তর আছে, সেই উপশক্তি স্তরে দেখাতে হবে যে এর ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়েছে কিনা। তো 1s এর ক্ষেত্রে যে ইলেকট্রন 2টা, এখানে আমি 1s এর ক্ষেত্রে 2টা বিপরীতমুখীভাবে দিতে পারবো, 2s এর ক্ষেত্রেও একই কথা, 2টা বিপরীতমুখীভাবে দিতে পারবো। 2p এর ক্ষেত্রে আমরা একটু আগেই ব্যাখ্যা করলাম যে 2p এর ক্ষেত্রে কি করব, প্রথমে একটা একটা করে দেব, তারপর আবার একটা একটা করে দেব। প্রথমের দিক থাকবে একদিকে, দ্বিতীয়গুলোর দিক থাকবে ভিন্ন দিকে। আচ্ছা, তাহলে 2p হয়ে গেল। এখন আমাদের 3s এর ক্ষেত্রে ইলেকট্রন 2টা বিপরীতমুখী থাকবে। এই পর্যন্ত আমাদের কোনো ঝামেলা নাই, কিন্তু আমাদের ঝামেলাটা হয়ে যাচ্ছে 3 নম্বরে এসে, অর্থাৎ 3p তে। এখানে আগেরটার মতো px py pz। তো ইলেকট্রন 3টা কোনো প্রকারে তারা প্রথমটায় অবস্থান করে না, প্রথমে একটায় অবস্থান করে, তারপরে আরেকটায় অবস্থান করে, তারপর আরেকটায় অবস্থান করে। অর্থাৎ হুন্ডের নীতিতে তারা 3টা ইলেকট্রন 3টা কক্ষপথে 3টা অরবিটালে অবস্থান করে থাকে। এবং আমরা জানি ফসফরাসের ক্ষেত্রে তার যোজনী সংখ্যা 3 হয়ে থাকে, অর্থাৎ সে 3টা ইলেকট্রন খুব সহজেই ছেড়ে দিতে পারে, 3টা ইলেকট্রন সহজে ছেড়ে দিতে পারে। আবার তার এই যে অষ্টক গঠন পূর্ণ করতে গেলে 3টা ইলেকট্রন সে গ্রহণ করতেও পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফসফরাস যেহেতু 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার মানে 3টা বিজোড় ইলেকট্রন রয়েছে। বিজোড় না থাকলে তো গ্রহণ করতে পারবে না, তো বিজোড় ইলেকট্রন থাকলে সে গ্রহণ করতে পারে। তা এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে তার যোজনী 3, সে 3টা ইলেকট্রন গ্রহণ করবে, অষ্টক পূরণ করতে তার 3টা ইলেকট্রন দরকার। তার মানে এখানে 3টা বিজোড় অবস্থান আছে, সেখানে 3টা ইলেকট্রন আসবে। তো 3টা ইলেকট্রন যেহেতু আসবে, সো এটা হুন্ডের নীতিতেই বিন্যস্ত হয়েছে। বিজোড় অবস্থানে আছে হুন্ডের নীতিতেই, কারণ হুন্ডের নীতিতেই এই বিন্যস্ততা দেখানো হয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছ। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।